আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারি হাসপাতালে অনুপস্থিত ডাক্তারদের ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রীর, নইলে অবসর নেওয়ার পরামর্শ। নির্বাচন বাতিল দাবির পর সংলাপের পরিবর্তে গণভবনে চায়ের আমন্ত্রণ, নিদারুণ রসিকতা মন্তব্য জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের। ঢাকা উত্তর সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, জানালেন রাঙা। বাম নেতারা বলছেন প্রহসনের নির্বাচনে বৈধতা দিতে চান না তারা। 27 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়ন শুরু। কোচিং বাণিজ্য বন্ধের বিষয়ে হাইকোর্টের রুলের রায় 7 ফেব্রুয়ারি। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত সংবাদ। চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি রোগীদের মানসম্মত সেবা দিতে না পারলে তাদের অবসর নেওয়ার পরামর্শও দেন তিনি। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব নির্দেশ ও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ডাক্তারদের নির্দেশ দেন সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে কাজ করার। যার কাছে চিকিৎসা নেবেন তার গায়ে যদি হাত দেন তাহলে আর ই করবে। আর ডাক্তার এবং নার্সদের জন্য বলবো, যখন একটা রোগী আসে তার গুরুত্বটা বুঝে বা তার আত্মীয় স্বজন তাদের যে মানসিক উদ্বেগটা বুঝে সাথে সাথে যেন তারা চিকিৎসার ব্যবস্থাটা নেয়, ফেলে না রাখে। হাসপাতালে রোগী দেখা থেকে তারপরে যেজন প্রাইভেট হাসপাতালে যেয়ে কেউ 12টা 1টা 2টা পর্যন্ত নাকি অপারেশন করে। তো যে ডাক্তার রাত ভর অপারেশন করবে সে আবার সকাল 8টার সময় সে রুগী দেখবে কী করে? তার মেজাজ তো এমনি খিটখিটে থাকবে। কাজে এটা যেন না হয়, এটার দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিত নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ দেন শেখ হাসিনা। বায়োমেট্রিক্সে উপস্থিত অনুপস্থিত কিন্তু হিসাবটা নেওয়া যায়। তো সেই ব্যবস্থাটা বোধহয় প্রত্যেকটা সরকারি হাসপাতালে এই ব্যবস্থাটা করে দেওয়া উচিত, যে কারা কখন আসলো না আসলো সোজা এই বায়োমেট্রিক সিস্টেমে এটা চালু হবে। প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করতে হবে, যে হাসপাতালগুলিতে কত রুগী যাচ্ছে, কতজন অ্যাটেন্ডেন্ট, ডাক্তার সেখানে থাকছে না কেন, যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই, নতুন ডাক্তার দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে নার্সদের ব্যাপারে আমি তাদের সম্মান দিয়েছি ঠিক, কিন্তু রোগীর সেবাটা তাদের করতে হবে, এটা বাধ্যতামূলক। না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে। অনেক প্রাইভেট জায়গা আছে কাজের অসুবিধা নাই, আমরা আবার নতুন ট্রেনিং করে নিয়ে আসবো, লোকেরও অসুবিধা নাই আমাদের। আগামীতে ঢাকা মেডিকেল কলেজ সম্প্রসারণ সহ বিভাগীয় শহরগুলোতে 100 শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই বিষয়টি আমরা সেইভাবে একটা তাহলে জোরদার পদক্ষেপ নিতে হবে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নৌবাহিনীর নতুন প্রধান আবু মোজাফফর মোহাম্মদ মহিউদ্দিন আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল ব্যাজ পরানো হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ ব্যাজ পরানো হয়। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান শেরনিয়াবাদ নৌপ্রধানকে ব্যাজ পরিয়ে দেন। গতকাল বিকেল থেকে নৌপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। ব্যাজ পরানোর পর ফুল দিয়ে নৌবাহিনী প্রধানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌপ্রধানও ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। এ সময় সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌপ্রধান হওয়ার আগে কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন আওরঙ্গজেব চৌধুরী। আগামী 1.5 বছর নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আওরঙ্গজেব চৌধুরী। 1978 সালে কমিশন অফিসার হিসেবে নৌবাহিনীতে যোগদান করেন তিনি। নির্বাচন বাতিলের দাবির পর সংলাপের পরিবর্তে গণভবনে চায়ের আমন্ত্রণকে অর্থহীন ও নিদারুণ রসিকতা মনে করছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট নেতারা বলছেন নির্বাচনে ভোট ডাকাতি এবং অত্যাচার নির্যাতনের মধ্যে চায়ের দাওয়াতে যোগ দেয়া নেতাকর্মীদের অবমাননার শামিল। নির্বাচনের আগে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দুদফা সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের পর ভোট ডাকাতির প্রতিবাদে ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি তাদের।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন পুনর্নির্বাচনের দাবি জানিয়ে আবারও সংলাপের আহ্বান জানান। এমন পরিস্থিতিতে 2 ফেব্রুয়ারি গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়ে শনিবার জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপের পরিবর্তে চায়ের এমন আমন্ত্রণকে রসিকতা বলে মন্তব্য করেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নির্বাচনটা আমরা তো বাতিলের দাবি চেয়েছি, আমরা চেয়েছি এইটা তো নির্বাচনই হয়নি। আজকে পর্যন্ত দেখেন আমরা মামলা করব তার কাগজপত্র পাই না। ট্রাইব্যুনালে 30টা দিন, আর 2-3টা দিন সময় আছে আমাদের হাতে মাত্র। 30 তারিখ সংসদের উদ্বোধন হবে, তার 2 দিন পরেই আমাদেরকে দাওয়াত। এই সময় আমাদের সাথে এটা রসিকতা ছাড়া কিছুই না। হঠাৎ সংলাপ থেকে চায়ের দাওয়াত। সংলাপটা হলো একটা রাজনৈতিক প্রক্রিয়া, আর চায়ের দাওয়াত হলো একটা লৌকিকতা। লৌকিকতা তো সারা বছরই চলতে পারে। বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ জানান, দাওয়াতে সাড়া দেয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বিএনপি 20 দল ও জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের পর। তবে তিনি দাওয়াতে না যাওয়ার পক্ষে। এক তো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভোট ডাকাতির শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের উপরে যে অত্যাচার, নির্যাতন, গায়েবী মামলায় যেভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, পুলিশ যেভাবে তাদেরকে মারপিট করছে, এরপরে যদি এই চা খেতে যায়, আমি মনে করি এটা বিএনপি নেতাকর্মীদের অবমাননার শামিল। বিএনপিকে আগামী দিনগুলো সম্পর্কে এখনই পরিকল্পনা করে আগাতে হবে। আর এই ধরনের চায়ের দাওয়াত বা ওই যে জুস খাওয়ার দাওয়াত, কারো কারো জুসের প্রতি খুব লোভ আছে, এই চা জুস খাওয়া বাদ দিয়ে নিজের কর্মীদের দিকে তাকিয়ে তাদের সেন্টিমেন্টকে বুঝে পরবর্তী কর্মসূচিতে এগিয়ে যাওয়া উচিত বিএনপির। এই আমন্ত্রণ হলো এত বড় ভোট ডাকাতিকে জায়েজ করার জন্যে এবং বাইরের পৃথিবীকে দেখাবে যে এই তো সবাই তো আমার সাথে এসে কোঅপারেট করছে। ভোট ডাকাতিকে কভার করার জন্যে এটি একটি উদ্যোগ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, 30 ডিসেম্বরের নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা জয়ী হননি, তাদের জয়ী দেখানো হয়েছে। বিকেলে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ডক্টর মঈন এই মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের ইচ্ছে মতো প্রার্থীদের জয়ী কিংবা পরাজিত দেখিয়েছে, আর প্রশাসন ও নির্বাচন কমিশন একাকার হয়ে ভোট ডাকাতিতে সহায়তা করেছে। তাই আওয়ামী লীগ 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না, তারা সন্ত্রাসীদের প্রতিনিধিত্ব করছে বলেও মন্তব্য করেন ডক্টর মঈন। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করেন, 30 ডিসেম্বর গণতন্ত্রকে হত্যা করেছে সরকার, এখন সংলাপের নামে নাটক করছে তারা। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সরকারি দ্বীপ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এই কথা বলেন। বিজয়কে ধরে রাখতে জনগণের সাথে ভালো আচরণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। এর আগে নোয়াখালীর হাতিয়ার নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন সেতুমন্ত্রী। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এ সময় তাঁর সাথে ছিলেন। তীব্র নদী ভাঙনের শিকার নলচিরা ঘাট এলাকা ঘুরে বসতঘর হারানো কয়েকশো নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন ওবায়দুল কাদের। তাদের নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আমি আওয়ামী লীগের লোকজনকে বলবো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা। প্রকৃত বিরোধী দলের ভূমিকায় থেকে একক প্রার্থী দেবেন তারা। এদিকে বাম কয়েকটি দলের নেতারা বলেছেন, প্রহসনের নির্বাচনে বৈধতা দিতে চান না তারা। এরপরও 1 সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন বাম নেতারা। 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও 36টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন, আর মার্চে শুরু হবে উপজেলায় ভোটের লড়াই। এরই মধ্যে বর্তমান সরকারের অধীনে স্থানীয় এই নির্বাচন সহ আর কোনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছে বিএনপি। অংশ নিচ্ছে। তবে কি ভাবছে অন্য দলগুলো? সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এসব নির্বাচনে অংশ নেবে। দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা বলেছেন, কাউকে খালি মাঠে গোলের সুযোগ দেয়া হবে না। কিন্তু জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলোচনা তিনি যাওয়ার সময় বলেছেন যে না, এগুলো আমাদের নির্বাচনে অংশগ্রহণ করবো আমরা।
কিন্তু আমরা এককভাবেই নির্বাচনে অংশগ্রহণ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে একের অধিক আওয়ামী লীগের প্রার্থী ছিল সব জায়গাতেই। তা আমরা মনে করছি যে সব জায়গাতেই এবার উপজেলাতেও ঠিক একই অবস্থাই হবে। আর একটি অ্যাডভান্টেজ আমরা পাবো যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেই বিএনপির যারা সমর্থক তারা সম্ভবত তারা আর যাই করুক অন্তত আওয়ামী লীগে তারা ভোট দেবে না। তবে বাম রাজনৈতিক দলগুলোর অবস্থান এখনও পরিষ্কার নয়। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা দৃষ্টিতে নতুন করে ভাবছে দলগুলো। জাতীয় নির্বাচনে যেইভাবে নির্বাচনটি হয়েছে এবং সেটা গোটা নির্বাচনী ব্যবস্থাকেই একদম অকার্যকর করে ফেলেছে এবং দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে এই বিশ্বাস সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে বা এইটা আস্থা ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। প্রশাসন রাষ্ট্র ব্যবহার করে যেভাবে নির্বাচন করলো সেখান থেকে তার ভাবমূর্তি কিছু উদ্ধারের জন্য একটা চেষ্টা নিতে পারে, অথবা একই ধারায় একই প্রক্রিয়ায় তারা সেই সংসদ দখল থেকে শুরু করে সর্বস্তরে তার দখলই সত্তা কায়েম করতে পারে। পরিস্থিতি বিবেচনা করে আমরা পরবর্তীকালে এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। 30 ডিসেম্বরে যে ধরনের একটি ভোট ডাকাতির নির্বাচন হলো এবং জনগণ যেখানে কোনোভাবে ভোট দিতে পারেননি, ফলে জনগণের মধ্যে এই ভোট কিংবা যে কোনো নির্বাচন নিয়ে যে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে। সব মিলিয়ে এই যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটের মধ্যেই আসলে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা আশা করি খুব শীঘ্রই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারব। সরকার ও সরকার সমর্থিতদের মানসিকতা সংসদ নির্বাচনের মতো হলে সিটি ও উপজেলায়ও নির্বাচনের নামে তামাশা হবে বলে নিশ্চিত বাম নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আজ থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর ফার্মগেট এলাকার সব ধরনের কোচিং বন্ধ দেখা গেছে। আগাম নোটিশ না পেয়ে কোচিং সেন্টার বন্ধ দেখে ফিরে গেছেন অনেক শিক্ষার্থী। অভিভাবকদের মতে ক্লাসে যথাযথ পাঠদান হলে কোচিংয়ের উপর নির্ভরতা কমবে, তাই বাণিজ্যিক কোচিং স্থায়ীভাবে বন্ধের দাবি তাদের। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে মাসব্যাপী কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। গত 20 জানুয়ারি সরকারের এই নির্দেশনার পর রবিবার থেকে রাজধানীর কোচিং সেন্টারগুলো বন্ধ রয়েছে। কোচিং পাড়া হিসাবে খ্যাত রাজধানীর ফার্মগেট এলাকার বেশিরভাগ কোচিং বন্ধ। চটকদার বিজ্ঞাপন সম্বলিত সাইনবোর্ডও কমেছে। কিছু কিছু প্রতিষ্ঠান প্রবেশ মুখে 1 মাস কোচিং বন্ধের নোটিশ ঝুলিয়েছে। ফার্মগেটের বেশ কয়েকটি কোচিং সেন্টার এভাবেই বন্ধ দেখা যায়। যদি শিক্ষকরা যদি তাদের ক্লাসে যদি ছাত্রছাত্রীদেরকে পাঠদানটা সঠিকভাবে দেয়, তাইলে তখন ছাত্রছাত্রীরা আর কোচিং সেন্টারের দিকে যাবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলি আছে না কেন, এগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি সঠিকভাবে শিক্ষকরা তাদের পাঠদান করে, তাহলে আমার মনে হয় যে কোচিং সেন্টারের প্রয়োজন হবে না। তবে কোচিং বন্ধের নোটিশ না পেয়ে ফিরে গেছেন অনেক শিক্ষার্থী। স্যাররা আগে থেকে কোনো নোটিশও দেয়নি যে কোচিং বন্ধ। অ্যান্ড আমাদের সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা, অবভিয়াসলি আমাদের প্রবলেম হবে, কারণ রেগুলার কোচিংয়ে যে ক্লাসগুলো হচ্ছে আমরা যদি এক একটা করে মিস দিই, আমাদের হাতে আর সময় নেই। এখানে যেই টিচার পড়াচ্ছে উনি কলেজের না, শুধু বাইরের অভিজ্ঞ টিচার। তো আমাদের এইচএসসি যারা আমরা দিব তাদের জন্য তো এখন খারাপ হচ্ছে, কারণ আমরা তো পড়তে পারছি না। এবারের এসএসসি শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী 21,37,360 শিক্ষার্থী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা সহ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জারি করা রুলের রায়ের তারিখ পিছিয়ে নেওয়া হয়েছে 7 ফেব্রুয়ারি। রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ নতুন তারিখ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, এ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য উপস্থাপন করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। তাঁর বেশ কিছু সাংবিধানিক ব্যাখ্যার বিষয়ে আদালত আগামী রবিবারের মধ্যে বিশদভাবে লিখিত আর্গুমেন্ট জমা দিতে বলেছে। কোচিং বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে দেয়া কারণ দর্শানো নোটিশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 নিয়ে শিক্ষকরা রিট করলে হাইকোর্ট এ রুল জারি করে। ওনার বক্তব্য তো আসলে লিখিত আকারে দিবেন। আজকে যেটা মৌখিকভাবে যেটা বলেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি উনি এর যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটার একটু ব্যাখ্যা দিয়েছেন। কোচিং এবং কোচিং বাণিজ্য এই দুটারও ব্যাখ্যা দিয়েছেন। আদালত অনেক প্রশ্ন করেছেন, আদালত অনেক কিছু ওনার কাছে জানতে চেয়েছে। ফ্যামিলি চাচ্ছে সে ডাক্তার হবে, সে যদি কোচিং না করে তাহলে সে কিভাবে এটা করতে পারবে? এটা তো বাণিজ্য হিসেবে আমরা কেন ট্রিট করতে পারবো? আরও একটা
একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নীতিমালার আওতায়, যে অরিজিনাল আইন না থাকা সত্ত্বেও নীতিমালা দিয়ে তো আপনি কাউকে শাস্তি দিতে পারবেন না, আপনাকে তো আইন থাকতে হবে। আইন নেই অথচ নীতিমালা, এটা আইন কতটুকু পারমিট করে এটাও ব্যাখ্যা চেয়েছে। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলেও একাধিক বড় স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে প্রতিমন্ত্রী বলছেন ব্যর্থতা নয়, নানান জটিলতায় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শেষ করা যায়নি। তিনি জানান 2022 সালের মধ্যে বেশিরভাগ বড় কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। বর্তমান সরকারের গত 2 মেয়াদে রামপাল, পায়রা সহ বেশ কয়েকটি বড় স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা ছিল। সে লক্ষ্য পূরণে যথাসময়ে নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো কেন্দ্রই বিদ্যুৎ উৎপাদনে আসতে পারেনি। ফলে তেলভিত্তিক কুইক রেন্টালের মেয়াদ বাড়াতে হয়েছে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন যথেষ্ট সময় পাওয়ার পরও বড় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শেষ করতে না পারা সরকারের ব্যর্থতাই। 2018 সালে যে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হলো 2000 মেগাওয়াট, আনসলিসিটেড বিডিংয়ের আওতায় কিছু, আইপিপির আওতায় কিছু এবং অতিরিক্ত ব্যয়বহুল বিদ্যুৎ বাড়ানো হয়েছে। আর আজকে 1 বছরে এখন বলা হচ্ছে যে 78টা প্ল্যান্ট 140টা প্ল্যান্টের মধ্যে বসে আছে। সরকার যদি এখন প্রত্যাশা করে যে 2-5 মাসের মধ্যেই 2-5টা এরকম মেগা প্রজেক্ট এসে যাবে, আমি তো সেই প্রত্যাশায় সাই দিতে পারি না। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন চেষ্টা থাকলেও বেশ কিছু জটিলতায় বড় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শেষ করা যায়নি। তবে আগামী বছর থেকে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। কোনো প্রজেক্ট অবশ্যই যে আমাদের ডিলে হচ্ছে, বাট এগুলি আনফোরসিন চলে আসতেছে। তবে আমার মনে হয় যে গতি এখনও আছে আমরা সন্তুষ্ট। আমাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো ছিল বরফ পাওয়ার, এই বছর থেকে আগামী 5 বছরের মধ্যে বেশ কয়েকটা পাওয়ার প্ল্যান্ট চলে আসবে। 19-20 সালে পায়রার প্রজেক্ট আমরা বিদ্যুৎ পাওয়া শুরু করব। মাতারবাড়ি আমরা 22-23-এর মধ্যে মাতারবাড়ি প্রকল্পের আমরা বিদ্যুৎ পাওয়া শুরু করব। এই দুটো প্রজেক্টের ব্যাপারে আমি নিশ্চিতভাবে বলতে পারি। বড় কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে তেলভিত্তিক ও পুরনো কেন্দ্র কমিয়ে দেওয়া হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেন জানিয়েছেন বিদেশে থাকা পলাতক সব খুনি ও দণ্ডিতদের দেশে ফিরিয়ে আনা হবে। জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন নতুন সরকারের সাথে সম্পর্ক ধরে রাখতে আগ্রহী তাঁরা। রবিবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। নতুন সরকারকে স্বাগত জানানোর কথা জানান তিনি। নতুন সরকারের সাথে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে। নির্বাচনের সময়ে কিছু সহিংসতা হয়েছে, সে ব্যাপারে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এ ব্যাপারে যথাযথ তদন্ত করার পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধ জানিয়েছি আমরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের ভূমিকা যথেষ্ট ইতিবাচক। তারাও চান রোহিঙ্গারা নিরাপদে ও স্বেচ্ছায় দেশে ফিরে যাক। যারা খুনি এবং কনভিক্টেড তাদের নিশ্চয়ই আমাদের দেশে এনে বিচার করা, আমরা সেটা চাই। এইটা আমাদের আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সফরের বিষয়ে আলোচনা চলছে। সফরে গেলে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক হতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। দেশে ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনায় মামলা করতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন কাদের বিরুদ্ধে এবং কি মামলা করা হবে তা সেখানে গিয়ে আইনি পরামর্শ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এরই মধ্যে নিউ ইয়র্কের আদালতে ফিলিপিনের RCBC ব্যাংকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সহায়তা নেওয়া হবে। 2016 সালের 4 ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 810 কোটি টাকা মূল্যমানের $10,10,00,000 চুরি হয়। সুইফট কোডের মাধ্যমে ওই অর্থ শ্রীলঙ্কা ও ফিলিপিনে পাঠানো হয়। এর মধ্যে 273 কোটি টাকা ফেরত পাওয়া গেলেও বাকি 537 কোটি টাকা এখনও উদ্ধার হয়নি। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী এই ধরনের ঘটনায় 3 বছরের মধ্যে মামলা না করলে তার গুরুত্ব কমে যায়। ফলে আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে হবে। সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে গাইবান্ধা 3 আসনের নির্বাচনের চলছে ভোট গণনা। এগিয়ে নৌকা প্রতীক ডাক্তার ইউনুস আলী।
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 14 বছর, দফায় দফায় তদন্ত জাল, বিচার না পাওয়ার শঙ্কা স্বজনদের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর টি.আই.এম. ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে স্থগিত গাইবান্ধা 3 আসনের নির্বাচনে ভোট শেষ হয়েছে, চলছে গণনা। সকাল 8টায় শুরু হয়ে একটানা ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। বেশিরভাগ কেন্দ্রই ছিল ফাঁকা। দুপুরে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন জাসদ প্রার্থী খাদেমুল ইসলাম খুদি। পলাশবাড়ি সাদুল্লাপুরের এই আসনটিতে মোট ভোটার 4,11,854 জন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী সরকার আর লাঙ্গল নিয়ে জাতীয় পার্টি দিলারা খন্দকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরে এই আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী ডক্টর টি.আই.এম. ফজলে রাব্বি চৌধুরী 19 ডিসেম্বর মারা যান। চট্টগ্রামের একটি স্কুলে গিয়ে সেখানকার 8 শিক্ষকের 7 জনকেই কর্মস্থলে পাননি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে যে কোনো মূল্যে শিক্ষাঙ্গনের শিক্ষা নিশ্চিতের কথা বলেন তিনি। সকালে নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যান দুদক চেয়ারম্যান। স্কুল চলাকালীন শিক্ষার্থী ও অভিভাবকদের বাইরে দেখে বিস্মিত হয়ে স্কুলে ঢুকে পড়েন। সে দেখেন স্কুলের 8 শিক্ষকের মধ্যে শুধু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত। শিক্ষার্থীরা অলস সময় পার করছে। এই সময় অভিভাবকরা শিক্ষা নিয়ে হতাশা জানান। পরে সীতাকুণ্ডের ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান ইকবাল মাহমুদ। সেখানে 11 শিক্ষকের মধ্যে 2 জনকে অনুপস্থিত দেখেন তিনি। এরপর যান শীতলপুর উচ্চ বিদ্যালয়ে। সাংবাদিকদের রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান। রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তথ্যমন্ত্রী। সম্মেলনে তিনি জানান, আলাপ আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব সাংবাদিকদের নবম ভয়েস বোর্ড বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে তারা দিনরাত কাজ করছেন। অনুষ্ঠানে সিটি মেয়র আজম নাসিরও উপস্থিত ছিলেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া হত্যার 14 বছর আজ। 2005 সালের এই দিনে দুর্বৃত্তদের গ্রেনেড হামলা নিহত হন তিনি সহ 5 জন। দফায় দফায় তদন্ত জালে আটকে থাকা ভয়ানক এই হত্যাকাণ্ডের বিচার কার্যের দীর্ঘসূত্রিতায় হতাশ কিবরিয়ার পরিবার ও এলাকাবাসী। শঙ্কা বিচার না পাওয়ার। 2005 সালের 27 জানুয়ারি, স্থান হবিগঞ্জের বৈদ্যের বাজার। স্থানীয় আওয়ামী লীগের জনসভা। যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলা। নিহত হন কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ মোট 5 জন। আহত হয়েছিলেন অন্তত 43 জন। বিচারশালায় ঘুরতে ঘুরতেই কেটে গেল 14 বছর। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা লোমহর্ষক এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে বছর 3 আগে। দুলহিম আমার স্বামী আরো 4 জন মারা গেছেন। আজকে 14 বছর ধরে ওগো পর্যন্ত আমরা বিচার আচার পাইছি না। যারা আমার আব্বারে মারছে তারা আমরা ফাঁসি চাই। কিবরিয়া সাহেবের স্ত্রীও মারা গেছেন, উনিও তো বিচার দেন, আমরাও আর দেখবো কিনা তা জানি না। তাইনের বিচারটা যদি হয় না, তা আমরা সাধারণ পাবলিকে মনটারে খিদা বুঝাইতাম। মামলাটি সুরাহায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান ওই ঘটনায় ভাগ্যজোরে বেঁচে যাওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবু জাহির। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও বিচার কার্য কিছুটা বিলম্ব হয়েছে। কেন হয়েছে? আমাদের আইন কর্মকর্তাদের মাধ্যমে আগামী দিনে খুব দ্রুততম সময়ের মধ্যে শাহ এম.এস কিবরিয়া হত্যার বিচারের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারব। অবশ্য বিচার নিয়ে মোটেও হতাশ নন মামলার বাদী। তার আশা, বিলম্ব হলেও এ হত্যাকাণ্ডের বিচার হবেই। যে দেশে বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হয়েছে 20 বছর পরে, যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে, 3রা নভেম্বর হত্যার বিচার হয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হত্যার মামলার বিচার হয়েছে, এই দেশে জননেত্রী শেখ হাসিনার আমলেই কিবরিয়া হত্যার বিচার হবে। অনেকে হতাশ হইতে পারে, আমি হতাশ নই। সব জটিলতার অবসান ঘটিয়ে চাঞ্চল্যকর এ মামলার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। রবিবার দুপুরে আগারগাঁওয়ে ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেমের কাছ থেকে আতিকুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর নির্বাচন সমন্বয়ক এ.কে.এম. মিজানুর রহমান। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি মেয়রের শূন্য পদে এবং 2 সিটি নতুন মোট
36 ওয়ার্ডে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত বছর জানুয়ারিতে স্থগিত হওয়ার আগে 19 জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। 28 ফেব্রুয়ারি এই নির্বাচনের ভোট নেওয়া হবে। ঢাকা নগরীকে বাসযোগ্য করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী জানান, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের যথেষ্ট অগ্রগতি হয়েছে। একে আরও বেগবান করতে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নগরবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ ও এর সুফল দৃশ্যমান করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাইদ খোকন বলেন, হাজারো সমস্যায় জর্জরিত নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে নগর সরকার বা নগর কর্তৃপক্ষ নামে সমন্বিত কর্তৃপক্ষ গঠন করা জরুরি। সেবামূলক সংস্থাগুলোর কাজ সমন্বয়ে ক্ষুদ্র পরিসরে হলেও দ্রুত সমন্বয়ে কর্তৃপক্ষ গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানান সাইদ খোকন। সমন্বিত কর্তৃপক্ষ, সেটাকে যদি আমরা নগর সরকার বলি সেটাও হতে পারে, সেটা নগর কর্তৃপক্ষ যদি বলি, যে শব্দেই আমরা ব্যবহার করি না কেন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করবার জন্যে নগর সরকারের বিকল্প নেই। আমি জানি আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, আমাদের নানাবিধ জটিলতা রয়েছে। ক্ষুদ্র পরিসরে হলে যাত্রা শুরু করবার সময় আমি মনে করি এখন। প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, আবারও নিচ্ছে সিবিসি সংবাদ বিরতির সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ফিলিপিনের জুলু দ্বীপে পরপর দুটি বোমা হামলায় 5 নিরাপত্তা কর্মী সহ নিহত অন্তত 27, আহত 81 জন। জয় দিয়ে সিরিজ শুরু। বাংলাদেশের যুবাদের একমাত্র টি20 ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলকে হারিয়েছে 7 উইকেটে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। ফিলিপিনের দক্ষিণাঞ্চলের জুলু দ্বীপে পরপর দুটি বোমা হামলায় নিহত হয়েছে 5 নিরাপত্তা কর্মী সহ অন্তত 27 জন, আহত হয়েছে আরও কমপক্ষে 81 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল 8:45টার দিকে প্রার্থনা চলার সময় গির্জার ভেতরে প্রথম হামলাটি চালানো হয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনী সেখানে অবস্থান নিলে গির্জার বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গায় দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে। শক্তিশালী দুটি বিস্ফোরণে ভেঙে পড়ে গির্জার ভেতরের বসার বেঞ্চ ও জানালার কাঁচ। হামলার পর আশেপাশের এলাকা বন্ধ করে দিয়েছে সেনারা। মুসলিম অধ্যুষিত ওই অঞ্চলটির স্বায়ত্তশাসনের জন্য গণভোট অনুষ্ঠানের পর এই হামলা হলো। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে এলাকায় আবু সায়েফ গ্রুপ সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় থাকায় একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন ফিলিপিনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেই সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সাথে আর্থিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান তিনি। তবে এর বিরোধিতা করেছে রাশিয়া ও চীন। শনিবার ভেনেজুয়েলা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বসে সদস্য রাষ্ট্রগুলো। এতে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা গুয়াইদোর প্রতি সমর্থন জানান। বৈঠকে মাদুরোকে পদত্যাগের আহ্বান জানিয়ে দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে এর বিরোধিতা করেছেন রাশিয়া, চীন সহ কয়েকটি দেশ। রাশিয়ার অভিযোগ, ভেনেজুয়েলায় অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। বৈঠকে যোগ দিয়ে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জানান, সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর আগে 8 দিনের মধ্যে স্বচ্ছ ও অবাধ নির্বাচন দিতে মাদুরোকে আলটিমেটাম দেয় ব্রিটেন, স্পেন, ফ্রান্স ও জার্মানি। কেবল শিরোনামগুলো আরেকবার জানি। সরকারি হাসপাতালে অনুপস্থিত ডাক্তারদের ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রীর, নইলে অবসর নেওয়ার পরামর্শ। নির্বাচন বাতিল দাবির পর সংলাপের পরিবর্তে গণভবনে চায়ের আমন্ত্রণ নিদারুণ রসিকতা, মন্তব্য জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের। ঢাকা উত্তর সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, জানালেন রাঙা।
বাম নেতারা বলছেন প্রহসনের নির্বাচনে বৈধতা দিতে চান না তারা। 27 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়ন শুরু। কোচিং বাণিজ্য বন্ধের বিষয়ে হাইকোর্টের রুলের রায় 7 ফেব্রুয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। ধন্যবাদ।